দিদিমণির সময়টা মোটেই ভালো যাচ্ছে না। যে প্রাক্তন বিচারপতিকে উঠতে বসতে গাল পারতেন, অপদস্থ করার চেষ্টা করতেন, তিনি এখন বৃহত্তর চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছেন ভোটের ময়দানে। আর ভোটের ময়দানে চলে আসার পরই তিনি এমন একটি জায়গায় ভোট যুদ্ধে নেমেছেন, সেখানে সেখানে যে কি হবে সেটা ভেবেই কার্যত সকলের আত্মারাম খাঁচাছাড়া হয়ে যাচ্ছে। কেন? কেননা সেখানকার মানুষ বলছেন এমন একটা মানুষকে তাদের প্রার্থী হিসেবে পেয়ে তারা গর্বিত, তারা তারা এখানে ঐতিহাসিক জয় উপহার দিতে চলেছেন এবং সেটা বোধহয় দিদিমণি নিজে সেখানে সভা করতে গিয়ে বুঝছেন। ফলে ফলে এই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে লড়াইয়ের ময়দান থেকে সরিয়ে দেওয়া, অ্যাটলিস্ট ভোটে লড়ুক কিন্তু সেটাও সরাসরি ময়দানে থেকে নয়, এমন একটা পরিস্থিতি তৈরি করার অত্যন্ত দরকার ছিল। কিন্তু সেটা হলো না। আর এর পাশাপাশি এর আগে ইডি সিবিআইয়ের ঝামেলা তো ছিল, কিন্তু তার সঙ্গে যেটা যুক্ত হয়েছিল সেটা হচ্ছে এনআইএ। যত যে যে মামলায় এনআইএ যুক্ত হচ্ছে তত দিদিমণি দলের কারিকুরি বোঝা যাচ্ছে। দেশবিরোধী শক্তি হিসেবে এই বাংলাটাকে যে কোন জায়গায় পৌঁছে দিয়েছে, এনআইএ যত তদন্ত করছে ততই সেই হাঁড়ির হাল প্রকট হচ্ছে, ততই ততই মানুষের মধ্যে ক্ষোভ, জ্বালা, যন্ত্রণা বাড়ছে। আর এদেরকে ঝেঁটিয়ে বিদায় করা যে দরকার, সেই পণটা তারা মনে মনে নিয়ে নিচ্ছেন। ফলে এই দুটো জিনিসকে আটকাতেই ছুটে গিয়েছিলেন সেই জায়গাটা, যে জায়গাটাকে গালমন্দ না করে তার এখন রাতের ঘুমটা হয় না। হ্যাঁ, ঠিক ধরেছেন, কলকাতা হাইকোর্টে। কিন্তু দুটো জায়গাতে গিয়ে যেভাবে কানমোলা খেতে হলো কষকষ করে, যেভাবে অপদস্থ করা হলো এবং যেভাবে বার্তাটা স্পষ্ট করে দেওয়া হলো, তাতে তাতে কান্নাটা আরও বাড়লো, বই কমলো না। কোথায় কি হয়েছে অবশ্যই বিস্তারিত ব্যাখ্যা করব, শেষ অবধি শুনুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আমরা অবশ্যই অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের জানিয়ে দিই। সেটা হচ্ছে যে আমাদের যে প্রোগ্রাম জনতার রায় আমরা নতুন করে শুরু করেছি। আজকে আমরা কথা বলবো শ্রীরামপুর কেন্দ্রবাসীর সঙ্গে। সুতরাং শ্রীরামপুর কেন্দ্র থেকে যারা রয়েছেন তারা আপনাদের নিজেদের নাম, আপনাদের বিধানসভা কেন্দ্র এবং মোবাইল নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9686671317 নাম্বারে পাঠিয়ে দিন এবং আমরা ডেফিনেটলি আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। শ্রীরামপুরবাসী, আজকে আপনাদের সঙ্গে কথা বলবো এবং আপনারা কি ভাবছেন আসন্ন নির্বাচন নিয়ে সেটা জনতার সামনে নিয়ে আসবো। যাই হোক, যে কথা বলছিলাম যে প্রাক্তন জাস্টিস যিনি রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার বিরুদ্ধে কি হয়েছিল দেখুন। সেখানে নিজে সভা করতে গিয়েছিলেন দিদিমণি এবং সেখানকার যা হাল হকিকত সেটা সেটা তিনি খুব ভালো করে বুঝতে পেরেছেন। এখানে শুধুমাত্র যে হার হবে সেটাই নয়, এখানে যে জামানত বাজেয়াপ্ত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে সেটাও তিনি বোধহয় হাড়ে হাড়ে টের পাচ্ছেন। একে এই জায়গাটায় যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাঁড়িয়েছেন সেটাকে অধিকারী গড় বলা হয়। যে শুভেন্দু অধিকারীর কাছে হারতে হয়েছে এবং কানের কাছে আমি হেরেছি আমি হেরেছি দুমদুম দুমদুম করে বেজে যাচ্ছে, আর তার হাইপার টেনশন বেড়ে যাচ্ছে, তার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, সেইখানে এবার এই শত্রু, রাজনীতিতে তো শত্রু হয় না, প্রতিপক্ষ হয়, কিন্তু এরা তো সকলকেই শত্রু মনে করেন। তাই এই রাজনৈতিক শত্রু অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাঁড়িয়েছেন এবং সেখানকার জনতার যা দাবি, কেউ তো সেদিনকে একজন বলছিলেন, আমি শুনছিলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি 6 লক্ষ ভোটে জিতবেন। যাই হোক, সেটা অন্য কথা। কিন্তু ঘটনাটা কি হয়েছিল আমরা জানি যে গত 4 মে মনোনয়ন জমা করতে যাওয়ার কথা ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সেখানে মানুষের ঢল নেমেছিল। বিজেপি কর্মী সমর্থক, তাদের তো একটা নিজস্ব আবেগ রয়েছে, তারা তো ময়দানে ছিলেনই, কিন্তু যেভাবে সাধারণ মানুষ এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নমিনেশনে এসেছিলেন তাতে আত্মারাম খাঁচাছাড়া হয়ে গিয়েছিল তার বিপক্ষ দলগুলোর। আর সেই জায়গাতেই তমলুকের হাসপাতাল মোড়ে তার সঙ্গে একটা ঝামেলা লাগানোর চেষ্টা করা হয়। আপনারা জানেন যে এই রাজ্যে প্রায় 26,000 ভুয়ো শিক্ষক যারা রয়েছেন, তাদের চাকরি যাবে কি যাবে না সেই ব্যাপারটা ঝুলে রয়েছে, কিন্তু তাদের মধ্যে অনেকেই যে চাকরি তাদের চাকরি ছাড়া হবে সেই জায়গাটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু তার পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উঠে আসছে, এই যে দুর্নীতি করে চাকরিগুলো পাওয়া গেছে সেই চাকরিগুলোর জায়গাটায় যাদেরকে ঘুষটা দেওয়া হয়েছিল সেই সব তোলামূলিগুলো এবার আইডেন্টিফাই হবে। এবং তার থেকেও বড় কথা, এই তোলামূলিগুলো কাদের আশ্রয়ে প্রশ্রয়ে এতখানি বেড়েছিল সেইটা জানার জন্য কি পুরো রাজ্যের মন্ত্রিসভাটাকে জেলে পুরবে সিবিআই? আদালতের সেই নির্দেশের দিকে কিন্তু সকলে তাকিয়ে আছে।
কিন্তু এই জায়গাটা শুরু করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বিচারপতি থাকা অবস্থায় যদি সেই কড়া অবস্থান না নিতেন, সেই আশার আলোটা না দেখাতেন, সেই দিশাটা না দেখাতেন, পশ্চিমবঙ্গ বোধহয় ভাবতেও পারতো না যে এই পার্থ, মানিক, জীবনকৃষ্ণ, বালুর মতো লোকেরা বোধহয় জেলে গড়াগড়ি খেতে পারে। এবং সেই জায়গায় প্রতিকৃত তার প্রতি মানুষের একটা স্বাভাবিক ভালোবাসা আছে। কিন্তু যারা দুর্নীতির বিরুদ্ধে, সেই সব মানুষের ভালোবাসা থাকলেও যারা দুর্নীতিগ্রস্ত তারা তো তাকে জমের মতো দেখছেন। ফলে সেই জায়গা থেকে তাকে তাকে গণ্ডগোলে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু সেই জায়গাটাও তার নমিনেশন আটকানো যায় না, হৈ হৈ করে নমিনেশন হয়। এরপরেই দেখা যায় যে রাজ্য পুলিশ তার বিরুদ্ধে এফআইআর করেছে। কেন এফআইআর করেছে? দুটো অভিযোগ তার বিরুদ্ধে নিয়ে আসা হয়েছে। একটা অভিযোগ বলা হয়েছে যে তার নাকি কোনো মিছিলের অনুমতিই ছিল না। আর দুই, তিনি নাকি এক প্রাথমিক শিক্ষককে চাকরি থেকে বঞ্চিত করার হুমকি দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতেই পুলিশ তার বিরুদ্ধে তদন্ত করতে চায়, তার নির্বাচনী প্রক্রিয়া স্তব্ধ করে দিয়ে তাকে প্রয়োজনে গ্রেপ্তার হতে পারে, এই ধরনের সম্ভাবনা একটা ক্রমশ উজ্জ্বল হচ্ছিল। আর তাই যিনি একসময় বিচার দিতেন তিনি বিচারের দরবারে চলে গেছেন, তিনি সেখানে বিচার চেয়েছেন। তার মামলা প্রথমে গিয়েছিল মহামান্য জাস্টিস জয় সেনগুপ্তর এজলাসে, কিন্তু তিনি ব্যক্তিগত কারণে সেখান থেকে সরে দাঁড়ান। সেই মামলা গিয়েছিল জাস্টিস তীর্থঙ্কর ঘোষের এজলাসে। সেই তীর্থঙ্কর ঘোষের এজলাসে যিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আইনজীবী ছিলেন, রাজদীপ মজুমদার, তিনি দাবি করেছেন যে পুলিশ যে দাবি করছে যে মিছিলের অনুমতি ছিল না, এটা সর্বৈব মিথ্যে। তার কারণ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে অ্যাপটি রয়েছে সেখান থেকে কিন্তু এর আবেদন করা হয়েছিল এবং তার অ্যাপ্রুভালও ছিল। এবং 2 নম্বর, যে তিনি প্রাথমিক এক শিক্ষককে নাকি হুমকি দিয়েছেন যে তাকে চাকরি থেকে বঞ্চিত করবেন, সেরকম কোনো এখতিয়ারই তো তার নেই, তাহলে তিনি সেটা দেবেন কি করে? সুতরাং এগুলো একটাও কিন্তু প্রযোজ্য নয় এবং এই জায়গা থেকে তাকে একটা রক্ষা কবচ দেওয়া হোক। এর পরিপ্রেক্ষিতে রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল আছেন কিশোর দত্ত, তিনি সরাসরি লড়াইয়ে নেমেছিলেন এবং তিনি বলছেন যে দেখুন, এই যে অভিযোগগুলো একটাও বাস্তব ভিত্তি নেই, এরকম কথা কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আইনজীবী বলছেন না। সুতরাং সেই জায়গা থেকে পুলিশকে তদন্ত করতে দেওয়া হোক। এবার সবটা শুনে নিয়ে জাস্টিস তীর্থঙ্কর ঘোষ যেটা বলেছেন যে 14ই জুন পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পুলিশের তরফ থেকে কোনো রকম বিরক্ত করা যাবে না, কেননা ততদিনে নির্বাচনী প্রক্রিয়াটা মিটে যাবে। এবং তার যুক্তি হিসেবে তিনি বলেছেন যে এটা কিন্তু কোনো দুর্নীতির তদন্ত নয়। আর সেই রায় দিতে গিয়ে তিনি একটা অদ্ভুত মামলাকে টেনে এনেছেন, সেটা হচ্ছে যে দিল্লির যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, তার যে জামিন হয়েছে, বলেছেন তিনি যে সেই জামিনের রায়টা কি আপনারা পড়ে দেখেছেন? এবং এখানে যেটা বলা হয়েছে যে 12ই জুন এই মামলার পরবর্তী শুনানি হবে এবং সেই সময় রাজ্য পুলিশকে কেস ডায়েরি জমা দিতে হবে এবং দুতরফই হলফনামা জমা দিতে পারে এই ব্যাপারে, এবং তারপর পরবর্তী প্রসিডিং হবে। এখন এর ফলে যে জায়গাটা হলো সেটা হচ্ছে যে আদালতে গিয়েও জাস্টিস গঙ্গোপাধ্যায়কে কিন্তু আটকানো গেল না। তিনি নির্বাচনী লড়াইয়ের ময়দানে থাকছেন এবং দাপটের সঙ্গে থাকছেন, এবং তিনি সেটা যত করছেন তত সেখানে জয়ের ব্যবধানটা যে তার পক্ষে কতখানি বাড়বে সেটা নিয়েই শুধু জল্পনা চলছে। ফলে তাকে আটকানোর যে মরিয়া চেষ্টাটা ছিল, যদি সেইভাবে তমলুকে কোনো রকমের মান সম্মান বাঁচানো যায়, অ্যাটলিস্ট জামানত বাজেয়াপ্ত হওয়ার জায়গা থেকে যদি বাঁচা যায়, সেই চেষ্টাই কিন্তু আদালত জল ঢেলে দিল। এর পাশাপাশি দ্বিতীয় যে জায়গাটা হয়েছে সেটা হচ্ছে আরও মারাত্মক। সেই জায়গাটা হচ্ছে যে এনআইএ তদন্ত। আপনারা জানেন, ময়নায় এক বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়া তিনি 2023 সালে খুন হন। অভিযোগ ওঠে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী যারা রয়েছে তারা মাথায় গুলি করে এই বিজয়কৃষ্ণ ভূঁইয়ার প্রাণটা কেড়ে নেন। আসলে তার টাইটেল ভূঁইয়া হতে পারে, কিন্তু তার নামটা ছিল বিজয়কৃষ্ণ। তার নামটা কোনো অমানুষ ছিল না, আর সেই জন্যই কোনো চাপের কাছে তিনি নতি স্বীকার করেননি, আর তার মূল্য দিতে হলো তার প্রাণটা দিয়ে। কিন্তু এই ঘটনার মধ্যে যে কি ভয়ঙ্কর দেশবিরোধী ব্যাপার রয়েছে, এবং এখানে আইনের শাসনকে উড়িয়ে দিয়ে শাসকের আইন প্রতিষ্ঠা করার জন্য কিভাবে দেশবিরোধী শক্তিকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এক শ্রেণীর সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন প্রভাবশালী, সেই জায়গাটাই কিন্তু বিজেপির মূল অভিযোগের জায়গা ছিল। ফলে এটা নিয়ে তারা থানা ঘেরাও যেরকম করেছিল, তার পাশাপাশি তারা কিন্তু চলে গিয়েছিল কলকাতা হাইকোর্ট, এবং সেখানে মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এর শুনানি হয়, এবং সেই শুনানি শেষে এর রায় হয় যে এই ঘটনার সামগ্রিকভাবে তদন্ত করবে এনআইএ। দেখুন, এনআইএ কিন্তু কোনো ছোটোখাটো ব্যাপার নয়। আমি এর আগেও অনেকবার আপনাদের সামনে বলেছি, আবারও সেই একই কথা রিপিট করছি, যে এনআইএ কিন্তু তখনই তদন্তে ঢোকে যখন সেখানে দেশবিরোধী কোনো কার্যকলাপ থাকে, সেখানে যদি প্রমাণিত হয় দেশবিরোধী কোনো শক্তি আছে।
আর আদালতে কোনো ইমোশনের জায়গা নেই, সেখানে কিন্তু যুক্তি, তর্ক, নথি এইসবেরই গুরুত্ব আছে। সুতরাং বিজেপি যে মামলাটি করেছিল সেই মামলার মধ্যে তারা নিশ্চিতভাবে সেই রকমের নথি, তথ্য, প্রমাণ সামনে নিয়ে আসতে পেরেছে, যে জায়গা থেকে আদালতেরও মনে হয়েছে যে এটা শুধুমাত্র একটি রাজনৈতিক খুন নয়, এর পিছনে ভয়ঙ্কর রাষ্ট্রবিরোধী শক্তি কাজ করছে, এবং সেইটা খুঁজে দেখার দরকার আমাদের দেশের স্বার্থে, আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে, এবং সেই জন্যই এনআইএ তদন্ত হয়েছিল। আর এই জায়গাটা হওয়ার পরই কিন্তু দিদিমণির দল বুঝে গিয়েছিল যে হাটে হাঁড়ি ভেঙে গেছে। এবার সাড়ে সর্বনাশ বেরিয়ে আসবে। কতখানি তারা ক্ষমতার লোভে দেশের ক্ষতি করার জায়গায় আছে, সেই জায়গাটা হয়তো খুঁড়ে খুঁড়ে বার করবে এনআইএ। আর সেইটাকে আটকাতে মরিয়া হয়ে প্রধান বিচারপতি যিনি রয়েছেন, সেই টি.এস. শিবজ্ঞানম স্যার, তার এজলাসে, তার ডিভিশন বেঞ্চে কিন্তু রাজ্য সরকার একটা আবেদন করেছিল, কিন্তু সেখানেও চিড়ে ভিজল না। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চও স্পষ্ট জানিয়ে দিল যে না, এখানে যে এনআইএ তদন্তের রায় হয়েছে, সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছে সেটাই ভ্যালিড এবং সেটাই কন্টিনিউ হবে। ফলে ভোটের মাঝখানেই কেঁচো খুঁড়তে কত বড় অজগর অ্যানাকোন্ডা বেরোবে, সেইটাই কিন্তু এখন মূল ভাবনার বিষয় হয়েছে। আর সেটা যত হবে তত যে ভোটে ভরাডুবিটা নিশ্চিত হবে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। ফলে দুটো জায়গায় মরিয়া চেষ্টা করা হয়েছিল, কিন্তু আদালত একটুও পাত্তা দিল না। আদালত স্পষ্ট বুঝিয়ে দিল যে এর মধ্যে কোনো কারচুপি নেই, এর মধ্যে যেটা হচ্ছে সেটা সত্যি করেই সঠিক পথে রয়েছে। ফলে ওই গোঁয়ার্তুমি করে, গাজোয়ারি করে কোনো লাভ হবে না। আর দিদিমণির বিড়ম্বনা তাই দিনের শেষে অনেক বেড়ে গেল, দিদিমণির দলের টেনশন বহু গুণ বেড়ে গেল। আর এই টেনশনের আলটিমেট ফলটা কি, সেটা হয়তো আমরা 4ঠা জুন বুঝবো, কিন্তু যতক্ষণ অবধি সেটা না আসছে, তিলে তিলে টেনশনে রাতের ঘুমের পিণ্ডি চটকে যাওয়া বোধহয় এনাদের শুরু হয়ে গেল। কি বলবেন আদালতের এই দুই রায় নিয়ে, এই দুই ঘটনায় মরিয়া দিদিমণির টিমের বাঁচানোর চেষ্টা এবং সেখানে সখাত সলিলে ডুবে যাওয়া নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।